বিশেষ খবরগুলি হলো আসামের দায়িত্ব এবং নেতৃত্ব পাকিস্তান সফরকারীর হাতে তুলে দেবে না, গৌরব গগৈকে নিশানা করে অমিত শাহের বক্তব্য। বিস্তারিত শুনবেন প্রতিবেদনে। 2026 অসম বিধানসভা ভোটে কংগ্রেসের নাম নিশানা থাকবে না বললেন অমিত শাহ। বাংলা বললেই বাংলাদেশি কিসের ভিত্তিতে পুশব্যাক করল সুপ্রিম কোর্টের, এবং প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন তত বেশি পদ্মফুল ফুটবে, রাহুলকে আক্রমণ করে মন্তব্য। এবার শুনুন বিস্তারিত খবর। ঘন ঘন পাকিস্তান সফরকারীর হাতে অসমের নেতৃত্ব দেওয়া যাবে না, কং নেতা গৌরবকে ঠুকে বলেছেন অমিত শাহ। ঘন ঘন পাকিস্তান সফর করেন এমন কোনো নেতার হাতে অসমের নেতৃত্ব দেওয়া যাবে না, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ লোকসভায় বিরোধী দল নেতা গৌরব গগৈকে ঠুকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার খানাপাড়া ময়দানে অনুষ্ঠিত রাজ্যের এনডিএ ভুক্ত সদ্য নির্বাচিত কয়েক হাজার পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনডিএ ভুক্ত পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচিত এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এগিয়ে নেওয়া উন্নয়নমূলক কাজের শক্তিতে কেবল তৃতীয় মেয়াদে নয়, বারবার অসমে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে টার্গেট করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারী এবং জবরদখলদারের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের দ্বারা অসমের প্রতিনিধিত্ব করা যায় না। অসমের নেতৃত্ব এমন ব্যক্তিদের হাতে পরিচালিত হতে পারে না যারা ঘন ঘন পাকিস্তান যাতায়াত করেন। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি বারবার কংগ্রেস নেতা গৌরব গগৈকে তার স্ত্রী এলিজাবেথ কালবার্নের পাকিস্তানের সাথে কথিত সম্পর্ক নিয়ে টার্গেট করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এর আগে বহুবার দাবি করেছেন গৌরব গগৈ 19 বার পাকিস্তান সফর করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, বিজেপি সরকার অনুপ্রবেশকারী এবং বেদখলকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিয়েছে। 1.29 লক্ষ একর জমি বেদখলকারীদের কবজা থেকে মুক্ত করেছে। শ্রীমন্ত শঙ্করদেবের এক মাধবদেব প্রতিষ্ঠিত বৈষ্ণবীয় নামঘরগুলির পবিত্রতা পুনরুদ্ধার করেছে। তার আরও অভিযোগ, অনুপ্রবেশকারীরা বৈধতা পেতে স্থানীয় মহিলাদের বিয়ে করেছে হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকার এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বিশেষ অভিযান শুরু করেছে। আগামী বছর 2026 মার্চ এপ্রিলে বিধানসভা নির্বাচনের আগে ভোটের দামামা বাজিয়ে অমিত শাহের দাবি, গোটা দেশের পাশাপাশি অসমে আপ্রাসঙ্গিক হয়ে গেছে কংগ্রেস। তৃণমূল স্তরে তো এই দলের কদর বহুদিন আগে শেষ হয়ে গেছে। অসমে সদ্য অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন কংগ্রেসের পারফরমেন্সকে তীব্র খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, রাজ্য তৃণমূল স্তরে দলটি নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারা যদি অসমের পঞ্চায়েত এলাকাগুলিতে কংগ্রেসকে খুঁজে পেতে চান তবে দূরবীন দিয়েও তাদের খুঁজে পাবেন না। শাহ বলেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তার মিত্র জোট পঞ্চায়েত নির্বাচনের দুর্দান্ত বিজয় অর্জন করেছে, কংগ্রেস তাদের খাতাই খুলতে পারেনি। পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, অর্জিত এই বিজেপির কৃতিত্ব আপনাদের সকলের। শাহের এই মন্তব্য সমাবেশস্থল উচ্চস্বরে ভারত মাতা কি জয়, মোদি মোদি, অমিত শাহ জিন্দাবাদ ইত্যাদি ধ্বনির সঙ্গে করতালিকে মুখরিত হয়ে গিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জোরের সঙ্গে আরও বলেন, ফলাফলগুলি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে এক অসমের বিজেপি সরকার কৃতজ্ঞ গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। তিনি বলেন, এই জানাদেশ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় একদা রাজ্যের প্রভাবশালী শক্তি কংগ্রেস এক তৃণমূল স্তরে মাটি হারিয়েছে। 2026 অসম বিধানসভা ভোটে কংগ্রেসের নাম নিশানা থাকবে না অমিত শাহ। কংগ্রেসের উপর কড়া আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঘোষণা করেন যে অসমে কংগ্রেসের রাজনৈতিক প্রাসঙ্গিকতা প্রায় শেষ এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের দলটি রাজ্যের রাজনীতি থেকে সম্পূর্ণ মুছে যাবে। পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্র এবং কংগ্রেস ভাবছিল অসমের পঞ্চায়েত নির্বাচন কি হবে, কিন্তু সময় এলে বাস্তবতা সামনে আসে। আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এই মন্তব্য তিনি প্রায় 20,000 নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধির এক বিশাল সমাবেশে দেন, যেটিকে তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের মাটির সঙ্গে সংযোগের প্রতিফলন বলে বর্ণনা করেন। বক্তব্য অমিত শাহ মা কামাখ্যার আশীর্বাদ প্রার্থনা করেন এবং অসমের গর্বের প্রতীক স্বাধিকার সংগ্রামী লাচিত বরফুকন, বীর চিলা রায়, কনকলতা বড়ুয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভারতরত্ন ভূপেন হাজরিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, গত 11 বছরে অসমে যে রূপান্তরমূলক পরিবর্তন এসেছে তা সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে। অসমের সংস্কৃতি ও গৌরবকে জাতীয় মঞ্চে তুলে ধরার প্রসঙ্গে তিনি বলেন, মোদীজির সরকার এই সত্যিতার নেত্রকে জাতীয় স্বীকৃতি দেয়, শ্রীমন্ত শঙ্করদেবের অবদানকে সম্মান জানায় এবং 2022 সালে দিল্লিতে লাচিত বরফুকনের 400তম জন্মজয়ন্তী উদযাপন করে। তিনি আরও বলেন, লাচিত বরফুকনের অতুলনীয় অবদানের কথা দেশবাসী জানে। শুধুমাত্র মোদীজির দূরদর্শী নেতৃত্বের জন্য অমিত শাহ দাবি করেন, বিজেপি সরকারের শাসন অসমের জন্য উন্নয়ন ও গর্বের যুগলবন্দী হয়েছে এবং দুই দিক বজায় রেখেই বিজেপি আজ রাজ্য রাজনীতিতে অপরিবর্তনীয় স্থান তৈরি করেছে। তিনি বলেন, এই উন্নয়ন ও সাংস্কৃতিক পরিচয়ের মেলবন্ধনই বিজেপিকে অসমে
ও প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। কংগ্রেসের জন্য কোনো রাজনৈতিক স্থান আর অবশিষ্ট নেই। পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্র এবং কংগ্রেস ভাবছিল অসমের পঞ্চায়েত নির্বাচনে কি হবে, কিন্তু সময় এলে বাস্তবতা সামনে আসবে। আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এই মন্তব্য তিনি প্রায় 20,000 নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধির এক বিশাল সমাবেশ দেন, যেটিকে তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের মাটির সঙ্গে সংযোগের প্রতিফলন বলে বর্ণনা করেন। বাংলায় বললে বাংলাদেশি, কিসের ভিত্তিতে পুশব্যাক সোনালী বিবির মামলায় কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। বীরভূমে 8 মাসের অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার পরিবারকে পুশব্যাকের অভিযোগ মামলায় কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। কিসের ভিত্তিতে পুশব্যাক করা হলো, নির্দিষ্ট ভাষা বললে কি ভিনদেশি বলে ধরে নেওয়া হচ্ছে। পুরো কেন্দ্রের কাছে এসওপি চাইল শীর্ষ আদালত। দানিশ শেখ, তার স্ত্রী সোনালী বিবি ও তাদের 5 বছরের শিশুপুত্রকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ। বীরভূমের মুরারিয়ের পাইকার গ্রামের বাসিন্দা ওই পরিবারকে 18 জুন দিল্লির রোহিণী জেলা পুলিশের KN কার্জু থানার থেকে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। পরিবারের সদস্যরা জানান, সেদিন ধৃতরা ফোন করে খবর দেন যে পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহ গ্রেফতার করেছে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন দিল্লি রওনা হন, কিন্তু থানায় পৌঁছেও তাদের কোনো সুরাহা মেলেনি। পুলিশ জানায়, ধৃতদের BSF এর হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কোন এলাকা দিয়ে তাদের সীমান্তে নিয়ে যাওয়া হয় তা জানা হয়নি। ওই পরিবারের হয়ে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। ওই মামলার শুনানিতে শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ, সোনালী এবং তার পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে করা হেরিয়াস কর্পাস মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চে উঠে সেই মামলা এদিন শুনানিতে সোনালীর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, শুধুমাত্র ভাষার ভিত্তিতে ওই মহিলাকে বাংলাদেশ পুশব্যাক করা হয়েছে। তাতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, কারা ভুক্তভোগী তারা নিজেরা তো বিচার চাইতে আসছে না, কেন সংগঠন আসছে, এর নেপথ্য রাজ্য সরকার থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাছাড়া বিষয়টি জাতীয় নিরাপত্তার ইস্যু বলে উল্লেখ করেন তিনি। সওয়াল জবাব চলাকালীন ডিভিশন বেঞ্চ বলে, জাতীয় নিরাপত্তা এবং সংস্কৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব সীমান্ত নির্বিশেষে একই ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে আসছে। কোনো একটি নির্দিষ্ট ভাষা বলার জন্য কাউকে বিদেশি বলে সন্দেহ করা ঠিক নয়। কাউকে দেশ থেকে বার করার ক্ষেত্রে কি কি নিয়মাবলী রয়েছে সেটা জানতে চেয়ে 7 দিনের ডেডলাইন পেতে কেন্দ্রের হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট।